এই তো কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে প্রচুর পরিমাণে জলপাই, আর ঘরে ঘরে জলপাইয়ের আচার তৈরির ধুম পড়ে যাবে। তো আমি একটু আগেভাগেই সেই জলপাইয়ের আচার তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আচার তৈরির জন্য আমি কিছু শুকনো মরিচ কড়াইতে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মানে একদম ভাজা ভাজা করা না, হালকা একটু ভেজে নেওয়া। তা আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। সেই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি চুলার অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব। কতটুকু পাঁচফোড়ন আপনি ব্যবহার করবেন সেটা নির্ভর করছে আপনার জলপাইয়ের পরিমাণের ওপরে। একটু কম বেশি হলে ব্যাপার না। তো পাঁচফোড়নটা ভাজার সময় একটু দেখবেন ক্র্যাকলিং সাউন্ড আসবে, পটপট করে শব্দ হবে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। তো আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিব বেশ অনেকটা সরিষার তেল। আচারের জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। তো এই সরিষার তেলের মধ্যে এখন আমি আচারের যে সমস্ত মশলা এবং উপকরণগুলো একে একে ব্যবহার করব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি খানিকটা আদা বাটা, এবং তারপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা রসুন বাটা। এগুলো আমার ফ্রোজেন আদা এবং রসুন ছিল। এখানে আদা বাটাটা যেন ছিটকে না আসে সেই জন্য আমি এখানে কিছুটা হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তো এই আদা বাটা ব্যবহার করার যে বিষয়টা, এটা আসলে আমি পেয়েছিলাম একটা আচারওয়ালার কাছ থেকে। তিনি আচার বানাতেন এবং খুবই মজা হতো, সবাই সে আচার খেয়ে খুব মজা পেত। তার কাছ থেকে আমি শুনেছি যে তিনি তার আচারের মধ্যে আদা বাটা ব্যবহার করেন। তো আমি জলপাইগুলোকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, এবং ম্যাশ করার সময় আমি জলপাইয়ের কিছু বিচি আমি ফেলে দিয়েছি, আর কিছু বিচি আমি এখানে রেখে দিয়েছি। যদি কারো মনে হয় সে বিচিটা এনজয় করবে তাহলে সে এটা খাবে। এবং এখানে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া। তো হলুদের গুঁড়োটা আসলে আচারের স্বাদ বৃদ্ধি করবে না, তবে আচারের মধ্যে সুন্দর একটা লুক এনে দিবে। এবং অনেকটা শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আসলে যে যত বেশি ঝাল খাবেন সে তত বেশি মরিচ এখানে ঢেলে দিবেন। তো এখানে আমি কিছুটা রান্নার লবণ দিয়ে দিলাম আচারের মধ্যে। আর আচারের সবচেয়ে সিক্রেট যে উপকরণ সেটা হচ্ছে বিট লবণ। এই বিট লবণটা এখন আমি এখানে দিয়ে দিব। আচারে অবশ্যই বিট লবণ ব্যবহার করতে হবে, তা না হলে আচার খেতে ভালো লাগবে না। সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবারে আমি আচারের মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে চিনি ব্যবহার করব। অনেকেই গুড় দিয়ে আচার তৈরি করেন, তবে আমি গুড় দেওয়াটা প্রেফার করি না, কারণ আমার কাছে মনে হয় যে গুড়ের তৈরি আচারটা বাহিরে রেখে সংরক্ষণ করা যায় না, কিন্তু চিনির আচারটা অনেক দিন এখানে সংরক্ষণ করা যায় কাঁচের বয়মের ভেতরে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এটা খুব হালকা আঁচে রান্না করতে হবে, এবং একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে এটা লেগে না আসে। তো এবারে আমার পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে রাখা যে জিনিসগুলো ছিল সেগুলো আমি একটু ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। গুঁড়া মানে হচ্ছে একদম ফাইন গুঁড়া না, একটু আধা ভাঙা যেটা বলে সেরকম করে নিয়েছি, এবং সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আমার আচারটা অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ হয়তো আমি রান্না করব না। তো এবারে আচার সংরক্ষণ করার জন্য সবচেয়ে যে উপকারী বা জরুরি যে বিষয় সেটা হচ্ছে ভিনেগার। সেই ভিনেগারটা আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো। এই ভিনেগারটা আসলে পরের দিকেই দিতে হবে, তা না হলে অন্যরকম একটা রিয়াকশন চলে আসে, আগে থেকে ব্যবহার করা যাবে না। এই ভিনেগারটা আপনার আচারটাকে অনেকদিন ভালো রাখতে সাহায্য করবে। তো আমি আচার বানানোর পর সেই আচারটা কখনই নষ্ট হয় না। আমি ফ্রিজেও সংরক্ষণ করি না বা আচার রোদেও দেই না। আচার আসলে ভালো রাখার জন্য আচার সংরক্ষণের উপায়টা জানার দরকার। তো কাচের বয়মে আমরা গরম গরম আচারটা সংরক্ষণ করব, এবং বয়মটাকে জীবাণুনাশক করার জন্য আমি এরকম চুলার উপরে এই বয়মটাকে একটু রেখে দিই, এবং যে চামচটা আমি ব্যবহার করব আচার ঢোকাতে সেই চামচটাকে আমি চুলার উপরে এভাবে একটু সেঁক দিয়ে নেব। তো আমার আচারগুলো গরম গরম আমি বয়মে ঢুকিয়ে এর মুখ আটকে দিয়েছিলাম। তো এই তো আমার আচারগুলো তৈরি হয়ে গিয়েছে, এবং এগুলো আমি রোদেও দিব না, ফ্রিজেও রাখবো না। এভাবেই 2-3 বছর ইচ্ছা মতো আচারগুলো ভালো থাকবে।